হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 8 এর এক্সাম্পল 8.3 এটা সলভ করা শুরু করেছিলাম। এটার দুইটা মেথডে সলভ করতে বলা হয়েছিল, একটা হচ্ছে রেডিয়াল অফসেট, একটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট ফ্রম ট্যানজেন্ট। তো আজকে আমরা লাস্ট দিন আমরা রেডিয়াল অফসেটটা দেখেছি কিভাবে শেষ করতে হয় বা কমপ্লিট করতে হয়। আজকে আমরা দেখবো পারপেন্ডিকুলার অফসেট। তো আমাদের গিভেন ডাটা যেগুলো ছিল, ক্যাপিটাল আর দেওয়া ছিল, ফাই দেওয়া ছিল, 5/2 আমরা বের করে নিয়েছিলাম। ট্যানজেন্ট ডিসটেন্স T1 P T2 P সমান আমরা আর 10 5/2 থেকে বের করে নিয়েছি। এখন আমরা দেখবো পারপেন্ডিকুলার অফসেটের ফর্মুলাটা কি। ও এক্স সমান আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এক্স সমান কি হবে? এক্স সমান হচ্ছে আর সাইন 5/2। তাহলে যেহেতু আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে 300 আর ফাই হচ্ছে 5/2 আমরা বের করেছি 26 ডিগ্রি 15 মিনিট, তাহলে আমরা আর সাইন 5/2 সমান 132.69 মিটার এখান থেকে পাবো। তো নেক্সট আমরা হচ্ছে অফসেট ডিসটেন্স গুলো বের করব। আমাদের অফসেট ডিসটেন্স গুলো টোটাল 20 মিটার ইন্টারভ্যাল করে করে নিতে বলা হয়েছিল। তো আমরা প্রথমে O0 বের করব, তারপরে O20 O40 O60 এভাবে করে বের করব। তো আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগাবো। OX সমান আর মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে যেই জিরোর জন্য আছে, তখন জিরোর ক্ষেত্রে আমার কি হয়ে যাবে? জিরোর ক্ষেত্রে আমার এই মানটাও কি, অফসেটটাও কি জিরো চলে আসবে। তো আমরা O20 জন্য যদি করি, O20 জন্য করলে 300 মাইনাস রুট ওভার 300 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, কি রুট ওভার 300 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা O20 জন্য মানটা পাবো। ইন দ্য সেম ওয়ে আমরা O40 জন্য পাবো 300 মাইনাস 300 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার। 60 জন্য 60 স্কোয়ার মাইনাস হবে, 80 জন্য 80 স্কোয়ার মাইনাস হবে, 100 এর জন্য 100 স্কোয়ার মাইনাস হবে, 120 এর জন্য 120 স্কোয়ার মাইনাস হবে। এবং আমাদের লাস্ট ডিসটেন্সটা ছিল হচ্ছে গিয়ে 8.2 তে আমরা যাই। 8.2 এর আমার লাস্ট লিমিট ছিল হচ্ছে 132.69 মিটার। তাহলে আমরা 132.69 মিটার পর্যন্ত যাব। তাহলে আমাদের লাস্ট হবে কত? ও 132.69। তাহলে 132.69 এর জন্য আমরা কি করব? তখন আমরা 132.69 স্কোয়ারটা বাদ দিব। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এই টোটাল অফসেটের যে মান, সেই মানগুলো আমরা পেয়ে যাব বাই পারপেন্ডিকুলার অফসেট মেথড। ঠিক আছে? পারা যাবে? ম্যাডাম আরেকবার একটু বুঝাইলে ভালো হইতো। লাস্ট ক্লাসের লেকচার ভিডিও যদি দেখে থাকো তাহলে আমার মনে হয় পারবা। ওটা একবার একটু দেখে নিই। একই, শুধুমাত্র ফর্মুলাটা চেঞ্জ। ঠিক আছে? এখানে ফর্মুলা ছিল রেডিয়ালের, এখানে ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলারের। নেক্সট আমরা দেখবো অফসেট ফ্রম কর্ড। কর্ড মানে কি? আমরা যে ট্যানজেন্ট গুলো আঁকি তখন যে চাপ গুলা ক্রিয়েট হয় সেগুলাকে বলা হচ্ছে এক একটা কর্ড। তো আমরা এখানে একটা ছবি যদি খেয়াল করি, যে রেঞ্চিং এ কার্ভ বাই ড্রয়িং অফসেট ফ্রম কর্ড, আমরা এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছি যে ই থেকে T1 থেকে শুরু হয়ে এই T3 পর্যন্ত একটা কার্ভ আছে। এই কার্ভটাকে আমরা হচ্ছে গিয়ে ট্যানজেন্ট টেনে টেনে এটাকে ছোট ছোট কর্ডে ভাগ করলাম, C1 C2 C3। তাহলে এইখান থেকে এইটুক ডিসটেন্স এটা একটা চাপ ক্রিয়েট করলো, এখান থেকে এইটুক ডিসটেন্স এটা একটা চাপ ক্রিয়েট করলো, এখান থেকে এইটুক ডিসটেন্স এটা একটা চাপ ক্রিয়েট করলো। তাহলে T1 C1 সমান T1 G1, দা ফার্স্ট কর্ড অফ লেংথ C1। এই C1 আর G1 এটা হচ্ছে ফার্স্ট কর্ড লেংথ, এটার ডিসটেন্স হচ্ছে কত? C1। আবার সেকেন্ডটা হচ্ছে গিয়ে C2 ডিসটেন্স এইটুকু, থার্ডটা হচ্ছে C3 ডিসটেন্স হচ্ছে গিয়ে এইটুকু C3। তাহলে এখান থেকে আমরা যেই ফর্মুলাটা বের করবো, আমরা জাস্ট ওই ফর্মুলাতে চলে যাই। এখানে আমরা কর্ড লেংথের মান বের করব। ON সমান CN ব্র্যাকেটে CN-1 প্লাস CN ডিভাইড বাই 2R। দ্যাট মিন্স দুইটা কর্ড ডিসটেন্সের এভারেজ করব এবং তার সাথে একটা কর্ড ডিসটেন্সের মানকে আমরা গুণ করে সেটাকে আমরা তার রেডিয়াস দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব? লাস্ট কর্ডের লেংথ পেয়ে যাব। এই C1 C2 C3 এই তিনটা কর্ডের লেংথ আমরা যদি বের করতে চাই আমাদের কি করতে হবে?
এই যে C1 এর জন্য কি করতে হবে আমি যদি খেয়াল করি, C1 এর জন্য আমরা বের করব এই যে C2 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে C1 প্লাস C2 ইন্টু C2 ডিভাইড বাই 2R। তাহলে C3 এর জন্য পাচ্ছি হচ্ছে গিয়ে C2 প্লাস C3 ইন্টু C3 ডিভাইড বাই 2R। এই C1 C2 C3 হচ্ছে এক একটা কর্ডের অংশ বা ডিসটেন্স। এই ডিসটেন্স গুলো জানা থাকলে আমরা কর্ডের লাস্ট কর্ডের লেংথটা কত হবে সেটা বের করতে পারবো। এটার জন্য আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মেথড বা থিওডোলাইট or ranking method of tangential deflection angle। তো এই পদ্ধতিতেও আমরা কি করতে পারি, এই যে বিভিন্ন ভাগে এটাকে ভাগ করতে হয়। প্রথমে একটা মাইনর কর্ড বের করতে হয় C1, তারপর হচ্ছে গিয়ে মেজর কর্ড গুলার সবগুলা মেজর কর্ডের লেংথ গুলা ইকুয়াল ধরে নেওয়া হয়, যেটা ইকুয়াল টু 1 চেইন অথবা হাফ চেইন। তারপর লাস্ট মাইনর কর্ড CN বের করা হয়, যে ট্যানজেন্ট চেইনেজ অফ T2 থেকে লাস্ট যে আমার চেইনেজ আছে মেজর কর্ডে সেটা বাদ দিয়ে। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা দেখব যে এটা চেক করার জন্য আমাদের একটা চেকিং করার জন্য আমাদের ডেল্টা n সমান 5/2 চেক করতে হয়। এখানে এই ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এগুলো হচ্ছে অ্যাঙ্গেলস ফর দা কর্ড। C1 C2 C3 হচ্ছে ট্যানজেন্ট, আর টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এই ডেল। ট্রায়াঙ্গেলটা আমরা ডেল বলবো আর এইটাকে আমরা বলবো ডেল্টা। ডেল্টা 1 এর জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে 1718.9 C1/R। ফর্মুলা গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ফিল্ডে এটা কিভাবে কাজটা করি, ফিল্ডে আমরা প্রথমে একটা থিওডোলাইট একটা চেন ইউজ করি। তো প্রথমে আমরা T1 T2 এই তিনটা পয়েন্টকে লোকেট করি, মানে যে পয়েন্ট থেকে আমার এই কার্ভটা শুরু হবে সেটা এবং শেষ হবে T1 T2, আর এটার সেন্টারটা কোথায় আছে P তে। প্লেস দ্য থিওডোলাইট এট T1। T1 এ আমরা থিওডোলাইট প্লেস করব। টার্ন দ্য থিওডোলাইট বাই ডিফ্লেকশন অ্যাঙ্গেল। লাইন অফ সাইট ইজ অ্যালং দ্য লাইন C1 G1। লাইন অফ সাইটটা কি হবে, C1 G1 লাইনে থাকবে, এই যে C1 G1 এই লাইন বরাবর থাকবে। উইথ T1 as center and C1 as radius। T1 টা হচ্ছে আমার সেন্টার আর C1 টা হচ্ছে তার রেডিয়াস। সেটা ধরে আমি এই G1 টার দিকে এই থিওডোলাইটটাকে প্লেস করছি। টার্ন দ্য টেলিস্কোপ টুয়ার্ডস রাইট till the angle deflection is diagram delta 2। টেলিস্কোপটাকে আমরা রাইটে রিপ্লেস করব যতক্ষণ না আমরা এখান থেকে টেলিস্কোপটাকে আমরা রাইটে মুভ করব, এই যে delta 2 অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য। এই পয়েন্টে আমি এটার সমান্তরালে delta 1 পেলাম, আবার এইখান থেকে আমি রাইটে এটাকে রোটেট করে কি পেলাম, delta 2 পেলাম। keeping one end of the chain fixed at G1। একটা এন্ডকে আমি কি করব, G1 এ ফিক্স করে নিব। swing the chain with radius C2 and fix another peg at G2। এই চেনটাকে আমি সুইং করব কোন দিকে, C2 বরাবর, এবং G2 তে আমি লাস্ট পয়েন্টে আরেকটা পেগ ইউজ করব, মানে এটাকে আমি ফিক্স করব। ঠিক আছে, রিপিট দ্য প্রসিডিউর টিল T2 ইজ লোকেট। যতগুলা আমার কার্ভ এরকম ভেঙে ভেঙে যাওয়া লাগবে T2 পর্যন্ত, ততগুলো আমি এভাবে করে যাব। তার মানে আমি আবার থিওডোলাইটকে এখানে প্লেস করব, আবার এটাকে রাইটে মুভ করব, আবার delta 3 পাবো। এভাবে করে আমি যতক্ষণ না T2 পর্যন্ত যেতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে এটাকে ভাগ করে করে যাব। এই পদ্ধতিটার নাম হচ্ছে ওয়ান থিওডোলাইট মেথড। আচ্ছা, এখানে কোনো সিমেট্রিক্যাল এর অ্যাডভান্টেজ নেওয়া হয় না। আমরা আগের অঙ্কগুলোতে দেখছিলাম যে সিমেট্রিক্যাল হলে আমি অর্ধেকের পার্ট অঙ্ক করতাম আর বাকি অর্ধেক আমরা করতাম না, কিন্তু এখানে হচ্ছে গিয়ে পুরোটাই আমাদের কি করতে হবে, এই থিওডোলাইট বসিয়ে বসিয়ে করতে হবে। সো এখানে আসলে সিমেট্রিক্যাল এর কোনো অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা আগের অঙ্কটাই দেখবো আরেকটু অন্যরকম মেথডে। এটা কি, টু ট্যানজেন্ট ইন্টারসেক্ট at চেইনের 1190 meter, the deflection angle being 36 degree। Calculate all the data necessary for setting out a circular curve with a radius of 300 meter by one theodolite method। One theodolite method ইউজ করে আমরা কি করব, ওয়ান থিওডোলাইট মেথড ইউজ করে আমরা সার্কুলার কার্ভটা সেট করব, যার রেডিয়াস হবে হচ্ছে 300 মিটার।
আর চেইন হচ্ছে আমার দেওয়া আছে 30 মিটার লং, ডিফ্লেকশন অ্যাঙ্গেল দেওয়া আছে 36 ডিগ্রি, আর ট্যানজেন্টটা ইন্টারসেক্ট করতে 1190 মিটার চেইন আছে। ঠিক আছে, তাহলে আমরা গিভেন ডাটাগুলো লিখে ফেলি। আর সমান 300 মিটার, পাই হচ্ছে আমাদের 36 ডিগ্রি, 5/2 হচ্ছে তাহলে 18 ডিগ্রি। PT1 PT2 সমান কি হবে, আর 10 5/2। তাহলে আমরা এখানে আর এর মান হচ্ছে 300 আর 10 5/2 হচ্ছে কত 1080 ডিগ্রি 18 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা PT1 এর লেংথ পেলাম কত 97.48 মিটার। তাহলে লেংথ অফ কার্ভ হবে কি L সমান পাই আর ফাই ডিভাইড বাই 180। ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে আমরা কার্ভের লেংথ পেয়ে গেলাম। এখন চেইনের এট T1 কি হবে 1190 মাইনাস হচ্ছে গিয়ে 97.48, আর চেইনের T2 কি হবে 1192, এখানে সরি 1092.52। এখানে যেটা পেলাম চেইনের যে T1 প্লাস হচ্ছে গিয়ে লেংথ অফ কার্ভ 188.50 মিটার। তাহলে আমরা এটা ক্যালকুলেট করে পেলাম 1281.02 মিটার। তাহলে আমি এটাকে যদি চেইনে কনভার্ট করি, তাহলে চেইনে কনভার্ট করলে আমি পাবো কত, একটা চেইন আমার 30 মিটার, তাহলে 30 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যেটা উচিত থাকবে সেটা হচ্ছে কি আমি পাশে লিখে দেবো এত মিটার এক্সট্রা। তাহলে 36 চেইন 12.52 মিটার, আবার 42 চেইন 21.02 মিটার। এখন আমরা ধরে নিব যে 30 মিটার লেংথ হচ্ছে একটা চেইন, আর দেয়ার উইল বি 5 মেজর কর্ড এন্ড 2 মাইনর কর্ড এট দা এন্ড। এখানে আমরা ধরে নিলাম যে মেজর কর্ড আছে আমার 5টা আর মাইনর কর্ড আছে হচ্ছে গিয়ে 2টা। লেংথ অফ ফার্স্ট মাইনর কর্ড কি হবে C1 সমান আমার যতটুকু চেইন আছে তার থেকে এই যে এই অংশটা লাস্ট, আমার চেইনে যে T1 এর যে লাস্ট অংশটুকু এইটুকু বাদ যাবে। আর 5 মেজর কর্ডের লেংথ কি হবে C2 C3 C4 C5 C6 হচ্ছে কি আমার 30 এর সমান হবে। আর লাস্ট মাইনর কর্ড হবে কত 21.02 মিটার। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা হচ্ছে গিয়ে ট্যানজেনশিয়াল অ্যাঙ্গেল বা ডিফ্লেকশন কত আসে সেটা বের করব। ডিফ্লেকশন আমি বলেছি যে ডেল্টা সমান 1718.9 C1 বাই R। তাহলে আমরা কিন্তু এখানে C1 এর মান জানি, আর এর মানও জানি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো ডেল্টা 1 এর মান বের করতে পারবো। তাহলে ডেল্টা 1 এর মানটা দেখো কিভাবে আসছে 100.155 মিনিট আসছে। তাহলে এটাকে আমরা ডিগ্রিতে নিব, 1 ডিগ্রি 40 মিনিট 9 সেকেন্ড আসে। ঠিক আছে, আচ্ছা এখন ডেল্টা 2 3 4 5 6 এগুলা কি হবে, এগুলা হবে হচ্ছে গিয়ে এই C1 এর জায়গায় আমার বসে যাবে কি C2 3 4 5 6, যেহেতু এগুলো সবগুলোর মানই 30, সো আমি ডেল্টা 1 2 3 4 5 6 সমান দিয়ে একবারে 30 দিয়ে একটা মান বের করলেই হচ্ছে। তার মানে আমার 2 3 4 5 6 যতগুলো আমি ভাগ করেছি সবগুলোর আমার ডেল্টার মান কি আসছে 2 ডিগ্রি 51 মিনিট 53 সেকেন্ড। এবার লাস্ট ডিফ্লেকশন ডেল্টা 7 আমি যদি বের করি, এখানে কি হবে 17189 ইনটু C7 ডিভাইডেড বাই R। C7 হচ্ছে কত 21.02 মিটার ডিভাইড বাই হচ্ছে 300। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি, এখান থেকে আমার মানটা আসবে 2 ডিগ্রি 0 মিনিট 26 সেকেন্ড। ঠিক আছে, এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে চেক করা আমরা যে ডিফ্লেকশন গুলা পেলাম ডিফ্লেকশন গুলা কি আমার ঠিক আসলো কিনা, এটা আমরা চেক করবো কিভাবে। আমরা ডেল 1 থেকে শুরু করে ডেল 7 বের করব। ডেল 1 সমান হচ্ছে ডেল্টা 1, ডেল 2 সমান হচ্ছে ডেল 1 প্লাস ডেল্টা 2, ডেল 3 সমান হচ্ছে ডেল 2 প্লাস ডেল্টা 3। এভাবে করে আমরা সবগুলা যোগ করে 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 যাব। ডেল 7 সমান হচ্ছে ডেল 7 ডেল 6 প্লাস ডেল্টা 7। আমরা ডেল বলতেছি ট্রায়াঙ্গেলকে, বারবার বলে রাখছি। এখন এটা যোগ করার পরে যদি মানটা আমার 18 ডিগ্রি আসে, তার মানে আমার এই যে ফাই দেওয়া ছিল 5/2 সমান 18 ডিগ্রি সমান হবে আমার লাস্ট ডিফ্লেকশন মানে ডেল 7। যদি এটা সমান আসে তার মানে আমার অঙ্কটা করা কি আছে ঠিক আছে, বুঝা আছে। এই অঙ্কগুলো হচ্ছে রিপিটেটিভ কাজ, মানে একই কাজ বারবার করতে হবে, যেহেতু আমরা কোনো একটা জায়গার অ্যাঙ্গেল বা ডিফ্লেকশন কত সেটা ওয়ান থিওডোলাইট মেথডে ইউজ করে করছি। ঠিক আছে,
এই মেথডটাকে যদি আমরা টু থিওরিলাইট মেথডে করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার দুই প্রান্তে হচ্ছে গিয়ে একটা, সেই ক্ষেত্রে আমার একবার ক্যালকুলেট করলেই হচ্ছে, একবার হচ্ছে কি আমি একটা T1 এ একটা থিওরিলাইট বসাচ্ছি আর একটা হচ্ছে T2 তে বসাচ্ছি, এই দুইটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, ধরো ধরো G1 পয়েন্ট, তাহলে এই পয়েন্টের জন্য আমার একটা ডেল্টা আসবে আর এই পয়েন্টের জন্য সিমিলার ডেল্টাই পাবে, কারণ এটা হচ্ছে আমি দুই ভাগে ভাগ করে G1 পয়েন্টটা পাচ্ছি। এখানে কোনো লিনিয়ার মেজারমেন্ট নেওয়ার দরকার নেই আলাদা করে, এবং এটাকে ছোট ছোট ভাগেও ভাগ করার দরকার নেই, কারণ দুই দিকে আমি দুইটা থিওরিলাইট বসাবো, তারা যেই পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করবে তাদের কোনটা এই কার্ভের উপরে, সেই পয়েন্টটাই হচ্ছে আমার G1 পয়েন্ট। সেটার জন্য আমি যে কানেক্টেড লাইন পাবো সেটাই আমার হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো ট্রানজিশন অর এজমেন্ট কার্ভ। ট্রানজিশন কার্ভটা আমরা আগে কি বলেছিলাম যে এটা হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইন কোনো একটা কার্ভ লাইনের সাথে মিট করছে বা কোনো একটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তখন তাদের ওই দুইটা ডিরেকশনকে একসাথে কানেক্ট করা বা স্ট্রেট লাইনটাকে কার্ভের সাথে কানেক্ট করার জন্য যেই ইজিম্যান কার্ভটা ইউজ করা হচ্ছে বা যেই ছোট একটা কার্ভ ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রানজিশন বা এজমেন্ট কার্ভ। এখানে আমি একটু যদি ব্যাপারটা ডিটেইলে বলি, সেটা হচ্ছে গিয়ে যখন কোনো গাড়ি মুভ করে একটা স্ট্রেট রাস্তা থেকে একটা কার্ভ রাস্তাতে যায়, তখন সেখানে কি হয়, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হয়। কেন ক্রিয়েট হয়, এটা হচ্ছে গিয়ে আমার ওই স্ট্রেট, আমার টেন্ডেন্সি থাকে যে আমি স্ট্রেট লাইনেই যাব, কিন্তু আমি তো স্ট্রেট থেকে একটা কার্ভে ইন্ট্রোডিউস করছি বা ঢুকছি, তাহলে আমাকে কি করতে হবে, ওই স্ট্রেট লাইনের যে টেন্ডেন্সি ছিল মুভ করার, সেই টেন্ডেন্সিটাকে রিমুভ করতে হবে বা প্রিভেন্ট করতে হবে। তো সেটাকে আমার প্রিভেন্ট করতে হলে এখানে কি হবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্সের উৎপত্তি হবে, যেটা একটা সাডেন শক ক্রিয়েট করে। সেটা কাদের মধ্যে ক্রিয়েট হয়, প্যাসেঞ্জারের মধ্যে, মনে হবে যে আমি ওই জায়গা থেকে ছিটকে চলে যাচ্ছি। To avoid this shock and to reduce the passage of a vehicle from a straight tangent to a circular curve as easy as free from shock as possible, a small intermediary length of a curve is introduced. এই যে শকটা আছে, সাডেন শকটাকে রিমুভ করার জন্য একটা স্মল লেন্থের কার্ভ এখানে ইন্ট্রোডিউস করা হয়, যেটা কানেক্ট করে কি স্ট্রেট লাইনটাকে সার্কুলার কার্ভের সাথে, টু ডিক্রিজ দ্য গ্র্যাজুয়ালি টু দ্য ভ্যালু অফ আর, রেডিয়াসটাকে ডিক্রিজ করার জন্য। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে ট্রানজিশন বা এজমেন্ট কার্ভ। তো এটা অ্যাডভান্টেজ কি, ইউজেস কি, ইট লেসেন্স দ্য ডেঞ্জার অফ ডিরেলমেন্ট অর টপলিং ওভার দ্য ভেহিকেল। এটা হচ্ছে গিয়ে আমার কোন একটা গাড়ি ওভারটপ করে উল্টে যাওয়ার যে টেন্ডেন্সিটা থাকে সেটাকে কি করে, এটার ফলে একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারে, সেটা কি করে, কমায় দেয়। ইট লেসেন্স দ্য ডেঞ্জার অফ ওয়্যার এন্ড টিয়ার অফ দ্য রানিং গিয়ার। ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে কি আমার চাকার সাথে যে ফ্রিকশন হয় রাস্তার, সেটার জন্য যে ঘর্ষণের ফলে আমার ক্ষয় হয়ে যায় রানিং গিয়ারের, তো এইটাকে রিমুভ করে বা কমায়। ইট লিসেন্স দ্য ডিসকমফোর্ট অফ দ্য টু দ্য প্যাসেঞ্জার অফ দ্য ভেহিকেল, প্যাসেঞ্জারের যে একটা ডিসকমফোর্ট ক্রিয়েট হয়, তো সেই জিনিসটাকে এটা কমিয়ে দেয়। ইট এনাবলস দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স টু বি অ্যাপ্লাইড গ্র্যাজুয়ালি টু অ্যাভয়েড ল্যাটারাল শক। এটা কি করে, সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আসলে ক্রিয়েট হয় এই যে আমার এই শকটাকে অ্যাভয়েড করার জন্য, সেটাকে কি করে, তৈরি করে। ইট অ্যালাউস হায়ার স্পিড অ্যাট দ্য টার্নিং, যেটা টার্নিং গুলাতে কি করে, হায়ার স্পিড অ্যালাউ করে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার মোটামুটি ট্রানজিশন কার্ভের কিছু অ্যাডভান্টেজ। নেক্সট আমরা দেখবো এটা ক্যারেক্টারিস্টিক্সটা কি, ইট মাস্ট মিট দ্য স্ট্রেট লাইন এন্ড দ্য সার্কুলার কার্ভ ট্যানজেনশিয়ালি। এটা আসলে স্ট্রেট লাইনের সাথে সার্কুলার কার্ভটা ট্যানজেনশিয়ালি মিট করবে। ইট মাস্ট হ্যাভ দ্য রেডিয়াস অফ ইনফিনিটি অ্যাট মিটিং পয়েন্ট উইথ দ্য স্ট্রেট। এটার রেডিয়াস অফ ইনফিনিটি থাকতে হবে একটা স্ট্রেটের সাথে যে পয়েন্টটা মিট করবে সেখানে। It must have the radius equal to that of the circular curve at the meeting point with the circular curve. এটা স্ট্রেট লাইনের সাথে একটা মিটিং পয়েন্ট থাকতে হবে, আবার সার্কুলার কার্ভের সাথে একটা মিটিং পয়েন্ট থাকতে হবে। ইট রেট অফ চেঞ্জ অফ কার্ভেচার মাস্ট বি ইউনিফর্ম অ্যালং দ্য লেন্থ অ্যালং ইটস লেন্থ। এটার যে রেটটা, যে রেটে এই কার্ভেচারটা চেঞ্জ হচ্ছে সেটা কি হবে, ইউনিফর্ম হতে হবে। The rate of increase of super elevation from 0 at the tangent point to the required magnitude at the beginning of the circular curve must be uniform. এটার কি হবে, যে সুপার এলিভেশনের জন্য যে আমার সুপার এলিভেশনটা যে ইনক্রিজ করছে সেটা কি 0 হবে,
ট্যানজেনশিয়াল পয়েন্টে বা ট্যানজেন্ট পয়েন্টে, এবং হচ্ছে গিয়ে শুরু থেকে এটার ম্যাগনিটিউড হবে যে সার্কুলার কার্ভের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইউনিফর্ম থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মোটামুটি আমাদের এই ইজমেন্ট কার্ভ বা ট্রানজিশন কার্ভের কিছু বৈশিষ্ট্য, বা এই এই জিনিসগুলো আসলে ফলো করে এই কার্ভটা তৈরি হয় বা কাজ করে। এটার মধ্যে আবার কিছু টাইপস আছে। একটা নাম হচ্ছে কিউবিক প্যারাবোলা, কিউবিক স্পাইরাল অর ক্লোথওয়েড, লেমনস্কেট অর অফ বার্নলি। তো এই তিন ধরনের টাইপের হয়ে থাকে। দ্য ফার্স্ট টু আর ইউজড ইন রেলওয়ে এন্ড লাস্ট ওয়ান ইন হাইওয়ে। কিউবিক্যাল যেইগুলো আছে সেইগুলো হচ্ছে আমার রেলওয়েতে ইউজ হয়, আর লেমনস্কেট অফ বার্নলি এটা ইউজ হয় আমার হাইওয়েতে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো সুপার এলিভেশন অর ক্যান্ট। সুপার এলিভেশনটা কি? আমরা একটু আগে যেটা পড়লাম যে একটা সার্কুলার কার্ভ স্ট্রেট কার্ভ যখন জয়েন হয় মাঝখানে ইজিমেন্ট একটা কার্ভ ইউজ করা হয়। এখানে হচ্ছে যখন ওই সার্কুলার কোনো একটা ভেহিকেল যখন স্ট্রেট পাথের থেকে কার্ভে প্রবেশ করে তখন এখানে একটা ফোর্স ক্রিয়েট হয়, দুটো ফোর্স ক্রিয়েট হয়। একটা হচ্ছে ভেহিকেলের ওয়েট আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য আমার ভেহিকেলটাকে এটা কি করে, আমার লাইন থেকে বা আমার রোড থেকে মনে হচ্ছে যে এটা বাইরের দিকে ছিটকে পড়ে যাচ্ছে, এরকম একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে। যখন এরকম একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয় তখন আমরা এটাকে ব্যালেন্স করার জন্য আমরা আউটার যে সাইডটা আছে রাস্তার বা রেল লাইনের যে আউটার রেলটা আছে সেটাকে আমরা কি করি, ইনার রেলের থেকে কিছুটা উঁচু করে দিই, যাতে এই ছিটকে পড়া টেন্ডেন্সিটা কিছুটা রিডাকশন হয়। এই যে উঁচু করে দেওয়া যে অংশটা বা হাইটটাকে ইনক্রিজ করে দিলাম আউটার এর চেয়ে, এটাকেই বলা হচ্ছে বেসিক্যালি সুপার এলিভেশন। So super elevation is the rising of the outer edge of the road or the outer rail over the inner or curves. কোন একটা কার্ভেচার পয়েন্টে যখন আমার আউটার রেলটা বা আউটার রোডটা ইনার রেল বা ইনার রোডের থেকে কিছুটা উঁচু থাকবে, সেটাকেই বলা হচ্ছে কি সুপার ইলিভেশন। কি বলা হচ্ছে? সুপার ইলিভেশন। ঠিক আছে? আচ্ছা, এটা ইউজেসটা কি? এটা ইউজেস হচ্ছে ইট ইকুয়ালাইজ দ্য প্রেসার অন দ্য two wheels when the vehicle is on curve. এটা হুইলের উপর চাকার উপর যে প্রেসারটা থাকে সেটাকে ইকুয়ালাইজ করে। It prevent excessive wear and tear of outer wheel over the inner wheel. Inner wheel আর outer wheel এর যে এক্সেসিভ ঘর্ষণের ফলে যে ক্ষয়টা হয় সেটাকে প্রিভেন্ট করে। It prevents the vehicle from derailment or toppling over the curve. এটা কোন একটা ভেহিকেলকে ওভারটপ করে উল্টে পড়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা থেকে প্রিভেন্ট করে। It enables high speed on curve. এটা কার্ভে হাই স্পিড প্রোভাইড করে। It provides drainage on the of the tilted road. এটা tilted রোড গুলাতে ড্রেনেজ ফ্যাসিলিটি প্রোভাইড করে। যেহেতু আউটার এজটা উঁচু তো এটার টেন্ডেন্সি থাকবে যে আমার যে ড্রেনেজ ইয়েটা আছে সেটা হচ্ছে গিয়ে কি ইনার সাইডের দিকে কি করে দেওয়া, পাস করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এটা একটু ছবি দেখি, এটা যদি আমার ইনার রোড বা ইনার রেল পয়েন্ট হয়, এটা হচ্ছে আমার আউটার রোড বা আউটার রেল পয়েন্ট। তো ইনার পয়েন্টের থেকে আউটার পয়েন্টটা একটা নির্দিষ্ট হাইট উঁচু হয়, সেটা হচ্ছে এইচ। তাহলে এখানে একটা আমার অ্যাঙ্গেল কাজ করবে, সেটাকে আমি যদি বলি আলফা। আর এই হরিজন্টাল ডিসটেন্স বা এটাকে আমি বলবো রোড উইথ ডি অথবা জি। এখানে তিনটা ফোর্স কাজ করবে আমার, তিনটা ফোর্স না বেসিক্যালি দুইটা ফোর্স। একটা হচ্ছে ওয়েট, আমার ভেহিকেলের ওয়েট ডাব্লিউ, আর একটা হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স এফসি, যেটা বাইরের দিকে কাজ করছে। তো এই দুইটা রেজাল্টেন্ট ফোর্স আমার কাজ করবে কি এটার কর্ণ বরাবর, সেটা আলফা অ্যাঙ্গেলে কাজ করবে, সেটা হচ্ছে আমার এফ আর রেজাল্টেন্ট। তো এফসি বাই ডাব্লিউ সমান কি হবে, ভি স্কয়ার বাই আর, কারণ আমরা এফ সমান জানি কি মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো এখান থেকে আমরা এই ফর্মুলাটা পাই 10 আলফা সমান এফসি বাই ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কয়ার বাই জি আর। ঠিক আছে? এখন হাইওয়ের জন্য ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে নেওয়া যায়। এটাকে হচ্ছে গিয়ে বলা যায় বি ভি স্কয়ার বাই জি আর, আর রেলওয়ের জন্য জি ভি স্কয়ার বাই জি আর। জি হচ্ছে কি রেলওয়ের জন্য আমার ডিসটেন্স। এই যে ব্রড গেজের জন্য 5 ফিট 6 ইঞ্চ, মিটার গেজের জন্য 1 মিটার, ন্যারো গেজের জন্য 2 ফিট 6 ইঞ্চ এরকম। আর এক লেনের জন্য এটার উইথ হবে কত, 12 ফিট বা 4 মিটার। ঠিক আছে? তাহলে আমাদের সুপার এলিভেশনের যেই ক্যালকুলেশনের জন্য আমরা সূত্রটা ইউজ করব সেটা কি, h ইকুয়াল বি ভি স্কয়ার বাই জি আর। এখানে স্মল জি কিন্তু অ্যাক্সিলারেশন,
গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রপার্টিস অফ ট্রানজিশন কার্ভ দেয়া আছে একটা ফিগার ইউজ করে। এখান থেকে আমরা শুধুমাত্র এটার ইকুয়েশন দুইটাকে নিব, আলফা সমান এল বাই 2r আর y সমান এক্স কিউব বাই 6rl। এটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা, কিউবিক প্যারাবোলা, y সমান c x কিউব, ঠিক আছে? আচ্ছা, লেংথ অফ ট্রানজিশন কার্ভ বের করব আমরা কিভাবে? আমাদের যে রেট দেওয়া থাকবে সেই রেটটা কত আছে সেটা থেকে আমরা তার সাথে আমরা কি করব, সুপার এলিভেশনের যেই রেট দেওয়া থাকবে সেটা আমরা গুণ করে আমরা কি পাবো, লেংথ অফ সুপার এলিভেশন পাবো বা লেংথ অফ ট্রানজিশন কার্ভ পাবো। সেটা কি, যদি এরকম হয় যে একটা সুপার এলিভেশনের রেট হচ্ছে গিয়ে 1/300, মানে 300 মিটারে এটা 1 ইঞ্চ করে বাড়ছে ইনক্রিজটা, সুপার এলিভেশনটা, টু 1/500, এবং সেই 300 ভাগের 1 ভাগ থেকে 500 ভাগের 1 ভাগ পর্যন্ত এটার ভ্যারি করবে। তাহলে যদি এটার সুপার এলিভেশনটা হয় 15 সেন্টিমিটার আর রেটটা হয় 1/500, তাহলে লেংথ এল সমান হবে কি, এল হবে 15/100, 15 ইন্টু হচ্ছে সুপার এলিভেশন, তাহলে 15টা হচ্ছে আমার কত সেন্টিমিটার আছে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে মিটার নিব, ইন্টু 1/5 মানে হচ্ছে 1/500, তার মানে এটা উল্টে গিয়ে 500টা উপরে চলে যাবে। তাহলে আমার এই রেজাল্ট আসবে কত, 75 মিটার। সুপার এলিভেশনের রেটটা হবে কত, এলটা হবে কত আমার 75 মিটার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা টার্ম দেখবো, সেটা হচ্ছে শিফট। শিফট কি, শিফট ইজ দ্য প্যারালাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অরিজিনাল সার্কুলার কার্ভ from its original position to enable the transition curve to be inserted between the straight and the circular curve. এটা হচ্ছে গিয়ে একটা প্যারালাল ডিসপ্লেসমেন্ট, মানে অরিজিনাল যে কার্ভটা ছিল সেই কার্ভটাকে আমি একটু শিফট করে অন্য একটা জায়গাতে নিয়ে গেলাম বা অন্য একটা সাইডে নিয়ে গেলাম। কেন, আমি একটা ট্রানজিশন কার্ভ এখানে ইনসার্ট করব, কারণ এখানে একটা স্ট্রেট লাইন আর একটা সার্কুলার কার্ভ আছে। তাহলে এই যে আমার অরিজিনাল ডিসটেন্স থেকে আমার এই কার্ভটাকে আমি শিফট করে একটু দূরে নিয়ে গেলাম বা রাস্তাটাকে একটু শিফট করে নিলাম, এটাকে আমার বলা হচ্ছে শিফট। তো শিফটের জন্য আমার ফর্মুলা হচ্ছে গিয়ে T1 ইন্টু টি সমান KT1 মাইনাস KT মাইনাস KT1। তো এখান থেকে এটা আসে হচ্ছে L মাইনাস আর আলফা, আলফার মান L/2 আর বসালে এখানে আসে কত, L/2। দ্যাট মিন্স এটা হচ্ছে কি আমার হাফ লেংথ। তো শিফটকে আমি রিপ্রেজেন্ট করব S দিয়ে, S সমান হচ্ছে L²/24R। এই যে আমার যে অরিজিনাল কার্ভটা ছিল, কার্ভটাকে আমার আরেকটু এই জায়গা থেকে আমি শিফট করে আরেকটু নিচের দিকে নিয়ে গেলাম, সেক্ষেত্রে আমার এই যে কার্ভেচারটা কিছুটা কমে এটা কিছুটা লিনিয়ার হয়ে গেল, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে কি আমার শিফট। শিফটের জন্য আবার কিছু এলিমেন্টস আছে। একটা হচ্ছে শিফটের ইকুয়েশন হচ্ছে x³ y সমান x³ বাই 6lr বা 4s x³ বাই l³। শিফট s সমান L²/24R। ট্যানজেন্ট ডিসটেন্স সমান এটা, লেংথ অফ সার্কুলার কার্ভ আগের সূত্রই সবগুলা, লেংথ অফ কম্বাইন্ড কার্ভ, তারপর হচ্ছে α1 সমান α/3, আলফা সমান L/2R। এগুলো হবে রেডিয়ানে। নেক্সট আমরা দেখবো কিভাবে কম্বাইন করা যায়, কম্বাইন কার্ভকে কিভাবে সেট করতে হয় কোন একটা রাস্তাতে বা কোন একটা রেলওয়েতে। এটা দুই ভাবে সেট করা যায়। একটা হচ্ছে গিয়ে সেটিং আউট বা একটা হচ্ছে সেটিং বাই অফসেট ফ্রম ট্যানজেন্ট, একটা হচ্ছে সেটিং ফ্রম সেটিং বাই ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফ্রম ট্যানজেন্ট। অফসেট বাই ট্যানজেন্ট হচ্ছে y সমান x³/6lr, এই ফর্মুলাটি ইউজ করে করব। আর ডিফ্লেকশন অ্যাঙ্গেলের জন্য আমরা ইউজ করব হচ্ছে গিয়ে y সমান x³/6lr। এখানে x টাকে আমরা অপোজিট সাইডে নিয়ে গেলে কি হবে, x²/6lr। তো y বাই x মানে কি tan tan থিটা, তাই না? y বাই x মানে কি tan থিটা। তাহলে আমরা এটাকে এই যে এইটুক হচ্ছে আমার x, এইটুক হচ্ছে y, তাহলে এটাকে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ওমেগা, এটাকে আমরা বলতে পারি tan ওমেগা। tan ওমেগা সমান x²/6lr। তো tan ওমেগা কি আবার আমি ওমেগাও বলতে পারি। তো ওমেগা সমান কি হবে, এটা যেহেতু রেডিয়ানে আছে তাহলে 180/π দিয়ে গুণ করব,
ইন্টু হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বাই 6l আর ইন্টু হচ্ছে 60 মিনিট, তাহলে এটার ইউনিটটা আসবে কিসে? মিনিটে। তাহলে 1800 এক্স স্কোয়ার বাই পাই আর এল। তাহলে আমি যদি বাই ডিফ্লেকশন মেথডে করি তাহলে আমার ট্রানজিশনের জন্য অ্যাঙ্গেলটা হবে কি এইটা। আবার এটাকে আমি ট্রানজিশন কার্ভ থেকে সেট আউট না করে সার্কুলার কার্ভ থেকেও সেট আউট করতে পারি। সেই ক্ষেত্রে কি করতে হবে? থিওডোলাইট বসাতে হবে একটা পয়েন্টে, তারপর সেখান থেকে আমার কোণ টি এ বি এই কোণটা সমান নিতে হবে হচ্ছে 2α/3। আর থার্ড হচ্ছে গিয়ে এখানে টেলিস্কোপটাকে টার্ন করতে হবে 180 ডিগ্রিতে, এবং দ্য লাইন অফ সাইট অ্যালং বি এ লাইন বরাবর এটাকে প্লেস করতে হবে। দ্য টেনজেন্ট টু দ্য সার্কুলার কার্ভ ফ্রম দ্য অফসেট ক্যান বি ড্রন বাই ডিফ্লেকশন ক্যান বি মেজার্ড। এখান থেকে এই যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল এই আলফাটা কি করা যাবে? মেজার করা যাবে। তো এইভাবে করে আমরা কি করতে পারবো? কম্বাইন্ড কার্ভটাকে সেট আউট করতে পারবো। তাহলে দুইটা মেথড, একটা হচ্ছে গিয়ে সেটিং আউট ফ্রম ট্রানজিশন কার্ভ, আর একটা হচ্ছে সেটিং আউট ফ্রম সার্কুলার কার্ভ। সেটিং আউট ফ্রম ট্রানজিশন কার্ভ দুই ভাগে করা যায়, একটা হচ্ছে বাই অফসেট ফ্রম ট্যানজেন্ট, আর একটা হচ্ছে বাই ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফ্রম ট্যানজেন্ট। এখন আমরা এখানে একটা ম্যাথ প্রবলেম সলভ করব, তাহলে আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে সবগুলো অঙ্কের ক্ষেত্রেই দেখবো আমরা যে প্রথম দিকের কাজগুলা কিন্তু সবগুলো অঙ্কে একই রকম। চেইন এস বের করা, কার্ভের লেংথ বের করা, ফাই বের করা, 5/2 বের করা, লেংথ অফ কার্ভ বের করা, এগুলা সবগুলাই মোটামুটি প্রত্যেকটা অঙ্কে একই রকম, শুধুমাত্র শেষের অংশগুলা ডিফারেন্ট। তাহলে এই অঙ্কটা আমরা যদি একটু দেখি, যে আমাদের বলা আছে টু ব্রড গেজ লাইন মিটস এট অ্যান অ্যাঙ্গেল 112 ডিগ্রি 30 মিনিট। দুইটা ব্রড গেজ লাইন হচ্ছে একটা অ্যাঙ্গেলে মিট করেছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 112 ডিগ্রি 30 মিনিট। It is proposed to insert a circular curve of 8 chain radius with transition curve at the end. এখানে প্রপোজ করা হয়েছে কি যে এখানে একটা সার্কুলার কার্ভ ইনসার্ট করা হবে, যার রেডিয়াস হচ্ছে কত? 8 চেইন, এন পর্যন্ত। The super elevation is 15 centimeter, super elevation টা হচ্ছে 15 centimeter, and rate of super elevation is 1 in 300. Super elevation rate টা হচ্ছে কি 300 ভাগের 1 ভাগ। Calculate the necessary data to set the combined curve. এই কম্বাইন্ড কার্ভটা সেট করার জন্য নেসেসারি ডাটাগুলো ক্যালকুলেট করো বাই ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এই যে মানে আমাদের প্রথম যে সিস্টেমটা ছিল তার সেকেন্ড মাধ্যমে আমরা বের করব। চেইন এজ এট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ 12 প্লাস 30। লেংথ অফ চেইন ইজ 30 মিটার, মানে 30 মিটার চেইনের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে কি 12 প্লাস 30। তার মানে এখানে হচ্ছে 12টা চেইন 30 মিটারের, আর লাস্টের 30 হচ্ছে কি আমার এক্সট্রা। ঠিক আছে, 30টা লিংক আর কি। আচ্ছা, এখন আমরা প্রথম কাজ হচ্ছে আমরা আর বের করব। আমাদের আর সমান কত হবে? যেহেতু 8 চেইন বলা হচ্ছে, তার মানে রেডিয়াস হবে কত? 8 ইন্টু 3 30, 240 মিটার। ফাই হচ্ছে 180 মাইনাস 112 ডিগ্রি 30 মিনিট। তাহলে যেই মানটা আসলো সেটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5/2 পেয়ে যাব, 33 ডিগ্রি 45 মিনিট। লেংথ অফ কন্ডিশন, লেংথ হচ্ছে কত? 15/100 ইন্টু হচ্ছে কত? 300। এই যে সুপার এলিভেশন হচ্ছে 1/300, এই জন্য কি 15 সেন্টিমিটার ছিল, 15 সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ করে মিটার নিলাম ইন্টু 300। তাহলে লেংথ অফ ট্রানজিশন কার্ভ হচ্ছে আমার 45 মিটার। শিফট কত? এস সমান এল স্কয়ার বাই 24 আর। তাহলে এল হচ্ছে কত? 45 স্কয়ার ডিভাইড বাই 24 ইন্টু আর হচ্ছে কত? 240। ট্যানজেন্ট ডিসটেন্স টিপি সমান কি হবে? আর প্লাস এস tan π/2 প্লাস এল বাই 2। তাহলে আর এর মান হচ্ছে কত? 240, এস এর মান হচ্ছে কি কত? 0.35। আর আমাদের 5/2 এর মান কিন্তু দেয়া আছে, আর এল এর মান তো আমরা বের করেছি, l/2 কত? 45/2। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা ট্যানজেন্ট ডিসটেন্স পাবো। তাহলে লেংথ অফ সার্কুলার কার্ভটা কি হবে? আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে এল পাই আর ফাই বাই 180 মাইনাস হচ্ছে এল। আমাদের এখানে প্রত্যেকটা মানই কিন্তু গিভেন, আমরা জাস্ট মানগুলো সরাসরি বসিয়ে দিব। -45 করলে আমরা কি পাবো? এখান থেকে 237.74 মিটার পেলাম লেংথ অফ সার্কুলার কার্ভ।
এখন আমরা চেইনের জেড পি তাহলে কি পাবো? চেইনের জেড পি হচ্ছে 12 ইন্টু 30 প্লাস 30 ইন্টু ওই যে বললাম যে 30টা লিঙ্ক, তার মানে ইন্টু 0.2। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা চেইনের জেড পি আসলো 366 মিটার। তাহলে চেইনের জেড পি কি হবে? মানে স্টার্টিংটা হবে 366 মাইনাস 183.1, এই যে ট্যানজেন্ট ডিসটেন্স যতটুকু সেটা বাদ যাবে। আর চেইনের জেড এ কি হবে? এই যে চেইনের জেড টি প্লাস হচ্ছে আমার লেংথ অফ কার্ভ, সার্কুলার কার্ভ কত? লেংথ অফ সার্কুলার কার্ভ হচ্ছে লেংথ অফ ট্রানজিশন কার্ভ কত? 45 মিটার। তাহলে এটাকে আমরা কি করব? 7টা চেইন আর 17.90 মিটার ভাগ করে নিলাম। এখন এই যে আমার ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে যে ছবিটা ছিল, আমার এই লাইনটাকে আমি এই নিচের লাইনে শিফট করব। তার মানে আমার এ হয়ে যাবে কি এ প্রাইম, টি হয়ে যাবে হচ্ছে টি প্রাইম, ঠিক আছে? বা টি1 হয়ে যাবে বা টি2 হয়ে যাবে টি প্রাইম। তাহলে সেইটা কত হবে? চেইনে জাস্ট টি এ প্রাইম কত, চেইনে জাস্ট টি প্রাইম কত। এখন আমি ইউজ করব আমার শিফটের জন্য যে মানটা বের হয়েছে কত, লেংথ অফ সার্কুলার কার্ভ 237.74, তার মানে 227.90 প্লাস হচ্ছে গিয়ে এই যে চেইনের জেড এ প্লাস হচ্ছে গিয়ে এই যে 237.74 মিটার। তাহলে এখান থেকে আমি পেলাম 15 চেইন প্লাস 15.64 মিটার। এই 15 চেইনটা পাচ্ছি কিভাবে? আমি এটাকে 30 দিয়ে ভাগ করলে যেটা হবে সেই মানটা হচ্ছে 15, আর ভাগশেষটা হবে কি এটা। আর চেইনের যে টি প্রাইম কি হবে? চেইনের যে টি প্রাইম হবে টি এ ওয়ান এর মানের সাথে আমার লেংথ অফ ট্রানজিশন কার্ভ এটা যোগ করলে। এই অঙ্কগুলা কিন্তু একটু বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া এখানে তেমন কোনো কিছু নাই, আর ফর্মুলা আছে এবং সবই খুব ছোট ছোট। যদি প্রসিডিউর গুলো আমার ঠিক না থাকে তাহলে আমাদের অঙ্কগুলা কিন্তু ভুল হয়ে যাবে। এখন আমরা কি করব? ডিফ্লেকশন অ্যাঙ্গেল ক্যালকুলেট করব। ডিফ্লেকশন অ্যাঙ্গেল ক্যালকুলেট করার জন্য আমরা এখানে আমাদের ফর্মুলাটাকে ইউজ করব। আমাদের যে একটা ফর্মুলা ছিল যে কার্ভের জন্য y(x^3), তাহলে এখানে আমরা যদি x1 সমান নেই 9 মিটার, x2 সমান নেই হচ্ছে গিয়ে 18, x3 সমান 27, x4 সমান 36, x5 সমান 45, মানে এটা একটা 3 এর একটা রেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওমেগা 1 কি হবে? 1800 বাই পাই আর এল ইন্টু x1 স্কোয়ার, ওমেগা 2 1800 বাই পাই আর এল ইন্টু x স্কোয়ার, ওমেগা 3 1800 ইন্টু x কিউব স্কোয়ার বাই পাই আর এল। এভাবে করে আমরা ওমেগা 5 পর্যন্ত বের করব। বের করলে আমাদের এখানে সবগুলা মান কিন্তু চলে আসবে। এখন আমরা আবার চেক করে দেখব যে আমাদের এই মানগুলা ঠিক আছে কিনা। টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল আলফা 1 সমান হবে ওমেগা 5 ইকুয়াল আলফা বাই 3। তাহলে আমার আলফার সূত্রটা কি? আলফা সমান এল বাই 2r। তাহলে এল হচ্ছে 45 ইন্টু 2, আর হচ্ছে 240। এখান থেকে যে মানটা আসলো 5, এটাকে ডিগ্রিতে নিতে হবে 180 বাই পাই করে, কারণ আমাদের এই মানগুলো ছিল রেডিয়ানে। তাহলে এটা আসলো 5 ডিগ্রি 22 মিনিট 17 সেকেন্ড। তাহলে আলফা বাই 3 যদি করি, এই মানটা ডিভাইড বাই 3 করলে আসে 1 ডিগ্রি 47 মিনিট 26 সেকেন্ড, which is exactly equal to w5, তার মানে ওমেগা 5। তার মানে আমাদের অঙ্কের যে ডিফ্লেকশনটা আমরা বের করেছি সেটা কিন্তু বের করা আমাদের ঠিক আছে। তার মানে আলফা বাই 3 সমান হবে কি ওমেগা 5। আচ্ছা, নেক্সট আমরা বের করব আবার ট্রানজিশন কার্ভ থেকে। যদি এটা বের করতে চাই তখন সেই ক্ষেত্রে আমি আবার এটাকে ডেল্টা 1 ডেল্টা 2 দিয়েও করতে পারি। তাহলে এখানে আমরা আবার এটাকে কি করব? আমরা এটাকে যেহেতু মেজর কর্ডের আমার লেংথ হচ্ছে 30 মিটার করে, এক একটা চেইন 30 মিটার করে, তাহলে এটাকে আমরা ওই যে 7 মেজর কর্ড আর 2 মাইনর কর্ডে ভাগ করে নিতে পারি। তাহলে C1 সমান হবে কি 30 মাইনাস এই যে এখানে যে মানটা আসলো কত আমার 17.90, আর C2 C3 C4 C5 এরকম C8 পর্যন্ত আসবে হচ্ছে কত 30 মিটার। C9 আসবে কত? এই যে লাস্ট আমার যেটা ছিল 15.64।
ঠিক আছে, এবার আমরা আগের মতো ডেল্টা 1 2 3 4 5 6 থেকে 9 পর্যন্ত বের করব। কারণ 9টা কেন, কারণ এখানে আমরা 7টা মেজর কর আর 2টা মাইনর কর, তাহলে 7 আর 2 9টা। প্রথমটা হচ্ছে আমার ডেল্টা 1, লাস্টটা হচ্ছে আমার ডেল্টা 9, আর মাঝখানের গুলো সব এক সমান হবে ডেল্টা 2 থেকে 8 পর্যন্ত। তাহলে আমি কি করব, প্রথমে C1 এর মান বসাবো আর মাঝখানের C2 থেকে C8 এর মান সমান, এই জন্য সবগুলা সমান দিয়ে একটা মান বের করব। লাস্টে ডেল্টা 9 সমান এখানে ডিসটেন্স হচ্ছে 12.10, না সরি এখানে C9 হচ্ছে 15.64, সেটা বসালাম। তাহলে এখান থেকে আমি কি ডেল্টা 9 পেয়ে যাব। এবার আমি কি করব, ডেল 1 2 3 4 এরকম 9 বের করব। বের করে আমি আবার কি করব, এটার মানটা কত আসে সেটা দেখব। ঠিক আছে, মানটা যেটা আসে সেটা আমরা আবার চেক করব। কার সাথে চেক করব, এখানে একটা সূত্র আছে 5 - 2 আলফা সমান হাফ 5 - 2 আলফা সমান আমার এই লাস্ট ডেল এর সমান হবে, মানে ডেল 9। তাহলে আমি সবগুলা ক্যালকুলেট করব, করে দেখব যে এই মানটা সমান আসে কিনা, কারণ আমার আলফা অলরেডি এখানে বের করে রেখেছি আমি, আর ফাই আমাদের একদম শুরুতেই দেওয়া ছিল। তাহলে সেখান থেকে আমি কি করতে পারবো, এটা চেক করতে পারবো যে আমার এই ডেল 9 আর হাফ 5 - 2 আলফা এটা সমান আসছে কিনা। যদি সমান আসে দ্যাট মিন্স আমার অঙ্কটা ঠিক আছে। তার মানে পয়েন্ট এ প্রাইম ইজ লোকেটেড বাই বোথ দ্য ট্রানজিশন কার্ভ এন্ড দ্য সার্কুলার কার্ভ, বোথ লোকেশন মাস্ট কোইনসাইড। দুইটা বিন্দু একটা বিন্দুতে কি হবে, ইন্টারসেক্ট করবে। সুতরাং আমাদের যে ক্যালকুলেশনটা আছে সেটা কি আছে, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো, যে কোনো কার্ভ সেট করা, ট্রানজিশন কার্ভ থেকে সেট করা বা সার্কুলার কার্ভ থেকে সেট করা, আমরা দুইটাই কি করতে পারবো এখান থেকে করতে পারবো। অঙ্কটা একটু লেংথি, বাট একই কাজ আর কি বারবার করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখবো ভার্টিক্যাল কার্ভ। ভার্টিক্যাল কার্ভটা কি, when an ascending grade is followed by a descending grade or vice versa in a railway or highway, it is always desirable to round off at the junction by providing a curve which is generally an arc of a parabola. Such a curve is called vertical curve. মানে যদি এরকম হয় একটা অ্যাসেন্ডিং গ্রেড ডিসেন্ডিং গ্রেড দ্বারা ফলো হচ্ছে, মানে কোন একটা স্লোপ ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, সেটা একটা আরেকটাকে ফলো করছে বা ভাইস ভার্সা কন্ডিশন হচ্ছে, তখন এখানে যে একটা এক্সট্রা আর্ক বা প্যারাবোলা নিয়ে আসা যায় রাউন্ড অফ করার জন্য জাংশনে, সেটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল কার্ভ। তো প্যারাবোলিক কার্ভ, এখানে প্যারাবোলিক কার্ভ ইজ ইউজ ফর দা ফলোইং টু রিজন, দুইটা রিজনে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। প্যারাবোলিক কার্ভ ইজ ফ্ল্যাটার অ্যাট টপ, প্যারাবোলিক কার্ভটা সাধারণত টপে ফ্ল্যাটার থাকে, thereby providing greater side distance than in case if a circular curve was provided. যেখানে সার্কুলার কার্ভ প্রোভাইড করলে আমি যেরকম ডিসটেন্স পেতাম, প্যারাবোলিক কার্ভে আমি তার থেকে গ্রেটার সাইড ডিসটেন্স পাচ্ছি। নাম্বার 2 হচ্ছে কম্পিটিশনস আর সিম্পলার ইন কেস অফ প্যারাবোলিক কার্ভ দেন ইন কেস অফ সার্কুলার কার্ভ। প্যারাবোলিক কার্ভের চেয়ে সার্কুলার কার্ভে আমার কম্পিটিশনটা কি হয়, সিম্পল হয়। এটা দুইটা মাধ্যমের মাধ্যমে স্লোপটা বের করা যায় বা গ্রেডিয়েন্টটা বের করা যায় বা গ্রেডটা বের করা যায়। একটা হচ্ছে পার্সেন্টেজ আকারে থাকতে পারে, অথবা 1/50 1/100 এরকম আকারে থাকতে পারে, মানে 100 ভাগের 1 ভাগ 50 ভাগের 1 ভাগ এরকম, অথবা 1% 2% বা 5% এরকম। তো আমরা এই গ্রেডের চেঞ্জটা তার ডিফারেন্স থেকে পেতে পারি, সেটা হচ্ছে গিয়ে G1 - G2 বা G1 ± G2 এরকম থেকে। যদি প্রথমটা প্লাস হয় বা মাইনাস হয়, সেই ক্ষেত্রে ওই প্লাস মাইনাস চিহ্নটা আমার চেঞ্জ হবে। এটা ডিপেন্ড করতেছে কি অ্যাসেন্ডিং গ্রেড হচ্ছে প্লাস, ডিসেন্ডিং গ্রেড হচ্ছে মাইনাস। মানে স্লোপ বাড়তেছে মানে প্লাস, স্লোপ কমতেছে মানে মাইনাস। আচ্ছা, লেংথ অফ ভার্টিক্যাল কার্ভের একটা ফর্মুলা আছে, সেটা কি, লেংথ অফ ভার্টিক্যাল কার্ভ algebraic difference of two grades divided by rate of change of grade। তাহলে রেট অফ চেঞ্জ অফ গ্রেড আমরা যদি একটা ছোট এখানে ক্যালকুলেশন করি, যে 1% হচ্ছে আমার অ্যাসেন্ডিং গ্রেড আর 0.5% হচ্ছে আমার ডিসেন্ডিং গ্রেড,
আর রেট অফ চেঞ্জ অফ গ্রেড হচ্ছে 0.1% ইন 20 মিটার চেঞ্জ, তাহলে আমার চেঞ্জ ইন গ্রেড কি হবে 1 মাইনাস অ্যাসেন্ডিং গ্রেড মাইনাস ডিসেন্ডিং গ্রেড, যেহেতু এটা ডিসেন্ডিং গ্রেড তার মানে এটা গ্রেডটা মাইনাস হবে, মাইনাস হবে প্লাস হয়ে যাবে, মানে চেঞ্জ ইন গ্রেড হচ্ছে 1.5%। তাহলে এল হবে কত 1.5 ডিভাইডেড বাই 0.1, এই যে রেটটা ইনটু হচ্ছে কত আমার কত মিটার চেঞ্জ 20 মিটার চেঞ্জ, তাহলে এটা লেংথ আসবে কত 300 মিটার। তাহলে আমরা ভার্টিক্যাল কার্ভের লেংথটা খুব সহজে কিন্তু এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। এরপরে আছে প্রসিডিউর টু লোকেট এ ভার্টিক্যাল কার্ভ। কিভাবে ভার্টিক্যাল কার্ভটা বসানো হয় সেটার প্রসিডিউরটা। এখানে আমরা একটা ফর্মুলা ফলো করি, y সমান pq বাই t1 p স্কয়ার ইনটু x স্কয়ার। একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে g1%, কমে যাচ্ছে g2%। এটা হচ্ছে আমাদের t1, এটা t2, এটা হচ্ছে আমার p বিন্দু। এখান থেকে এই p বিন্দু, এই যে বিন্দুতে আমি y চিন্তা করছি সেটা হচ্ছে আমার x, এখান থেকে এই পর্যন্ত হাইটটাকে বলা হচ্ছে y, আর এই কার্ভের অর্ধেক হচ্ছে আমার t1m, আর m কে দুইটা সমান হচ্ছে l/2। তাহলে pt1 সমান করতে পারি আমি হচ্ছে ph, কারণ এটাও কি এটার অর্ধেক। তাহলে pq সমান কি হবে, pq সমান হবে 1/4 ht1, h ইন্টু t1, এটার 1/4 অংশ হচ্ছে pq। দ্যাট মিন্স এই pq সমান হচ্ছে হাফ অফ ph বা হাফ অফ pt1। ঠিক আছে, তাহলে এখানে আবার একটা এক্সাম্পল আছে 8.6, calculate the necessary data to set out a vertical curve which connects an upgrade of 1% with a downgrade of 0.5%. That means আমার অ্যাসেন্ডিং কার্ভটা হচ্ছে 1%, ডিসেন্ডিং কার্ভটা হচ্ছে 0.5%। তাহলে আমাদের ব্যবধান কি হবে 1 মাইনাস 0.5 ডিভাইড বাই রেট কত, এটার রেট অফ চেঞ্জ হচ্ছে 0.1 ইনটু এটা কত মিটার চেঞ্জ, এটা হচ্ছে 30 মিটার চেঞ্জ ইনটু 30। তাহলে আমার লেংথ অফ কার্ভ পেলাম আমি কত 450 মিটার। l/2 কত হবে 450/2 মানে 225 মিটার। চেইনে যে c1 কি হবে, আমার টোটাল লেংথ হচ্ছে 605, তার থেকে মাইনাস কত 225, আর চেইনে যে c2 হবে কি, এই যে চেইনে যে c1 প্লাস হচ্ছে আমার লেংথ অফ কার্ভ 450। তাহলে রিডিউস লেভেল অফ t1 হবে কত, আমার রিডিউস লেভেল দেওয়া আছে rl হচ্ছে 64, তাহলে 64 মাইনাস 225 ইনটু 1/100। ঠিক আছে, আবার t2 তে কি হবে 64 মাইনাস 0.5/100, এটা কিন্তু আমি গ্রেডটা দিয়ে গুণ করছি, এখানে 1% আছে এই জন্য 1/100 ইনটু 225, এখানে 0.5% আছে এই জন্য 0.5/100 ইনটু 225। আর রিডিউস লেভেল অফ h কি হবে 64 প্লাস 1/100 ইনটু 225। যেহেতু h এ হচ্ছে এটা কি আরো বাড়ছে, তাহলে এটাও কি প্লাস, এখানে যা আছে এটাও কি সেই রেটেই বাড়ছে, তাহলে এটাও কি প্লাস। তাহলে আমার তিনটা পয়েন্টের রিডিউস লেভেল আমি পেয়ে গেলাম। তাহলে ht2 কি হবে, ht2 হবে আমার h থেকে আমি যদি t2 টা বাদ দেই তাহলে আমি ht2 পাবো। এই যে এই h থেকে আমি যদি t2 বাদ দেই তাহলে আমি কি পাবো ht, এই অংশটা পাবো। তাহলে এই অংশটা যদি আমি জেনে থাকি তাহলে আমি কি pq এর মান পাবো না, pq সমান কি 1/4 ht2, তাহলে আমি এখান থেকে 1/4 ইনটু ht2 পেয়ে গেলাম। এখন আমরা যেই কার্ভটা নিয়ে কাজ করছিলাম, কার্ভটা কি, কার্ভটা হচ্ছে গিয়ে y বাই pq সমান x স্কয়ার বাই t1 p তার স্কয়ার। দ্যাট মিন্স y সমান pq বাই t1 p স্কয়ার ইনটু x স্কয়ার। তাহলে আমরা এখানে ফর্মুলা গুলো বসিয়ে দেই, y সমান, যেহেতু আমি pq এর মান পেয়ে গেছি আমি মানটা বসিয়ে দিলাম, x এর মান হচ্ছে 30 স্কয়ার ডিভাইডেড বাই আমার মানটা কি ছিল, আরেকটা মান ছিল হচ্ছে গিয়ে t1p কত পেলাম আমি t1 p মান হচ্ছে l/2, তার মানে 225 স্কয়ার। তাহলে এখান থেকে আমার y1 আসলো হচ্ছে 0.015 মিটার। সেম ভাবে আমি y2 করব, যখন আমার সব ঠিক থাকবে খালি 30 টা হয়ে যাবে 60, y3 বের করলে এটা হয়ে যাবে 90, y4 বের করলে হয়ে যাবে 120। তাহলে এভাবে করে আমি কতগুলা বের করব
125 পর্যন্ত করার জন্য আমার যে কয়টা লাগে ততটুকু বের করব। দেখো 210 পরে আমি যখন গেলাম, সরি 125 না, 225 এর জন্য আমার যে কয়টা অফসেট নেওয়া লাগে, 210 পরে আমি যদি 30 যোগ করি কত হয়ে যায়, 240 হয়ে যায়। কিন্তু আমি কিন্তু 240 পর্যন্ত যাব না, আমার লাস্ট হচ্ছে 225, সেহেতু আমি 210 পরে 225 সরাসরি বের করে ফেলবো। তাহলে আমি এই মানগুলা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, আমরা মানগুলা একটা চার্টের মধ্যে রিপ্রেজেন্ট করব রিডিউস লেভেলটা বের করার জন্য। তাহলে চেইন এজ এট কি হবে, 380 মানে T1, তারপরে চেইন এজ এট P। তাহলে প্রত্যেকটার মানগুলো আমরা বসাবো কিভাবে, দেখো 380.30, তারপরে এটার সাথে আমি যোগ করব কত, আবার 30 যোগ করব, তার সাথে আবার 30, এরকম প্রত্যেকটা 30 যোগ করে করে আমার লাস্ট হচ্ছে কত, 605.30। এই যে আমার লাস্ট পয়েন্ট কত, 605.30, আর আমার স্টার্ট হয়েছে কত থেকে, 280.30 থেকে। তাহলে আমি 280 থেকে 605 পর্যন্ত যে কয়টা 30 যোগ করতে হয় করলাম। তাহলে প্রত্যেকটার জন্য আমি রিডিউস লেভেল গুলা লিখবো। কিভাবে লিখবো রিডিউস লেভেল গুলা, প্রত্যেকটার জন্য অফসেটের মানগুলা লিখবো, যে আমি অফসেটের মানগুলা যেগুলা পেলাম সেগুলা লিখবো। আর রিডিউস লেভেল অন কার্ভ, সেটা হচ্ছে কি আমার এই মানের সাথে এই মানের থেকে আমি যদি অফসেটের মানটা বের করি, তাহলে কার্ভের রিডিউস লেভেল কত সেগুলো আমি পেয়ে যাবো। আচ্ছা, রিডিউস লেভেল অন দ্য ট্যানজেন্ট, এটা আমি কিভাবে পাচ্ছি, এই যে 61.75। তারপর হচ্ছে গিয়ে এটার সাথে আমার পরেরটা কিভাবে কাজ করবে, 61.75, আর এরপরটা হচ্ছে 62.05। তাহলে আমি এটা যোগ করছি কত, আমরা এখানে 0.3 করে হচ্ছে গিয়ে বিয়োগ করছি, কারণ আমাদের এখানে হচ্ছে গিয়ে 30 মিটার চেইনের, ঠিক আছে। আর একদম লাস্ট যেটা আছে সেটা আমরা করতেছি হচ্ছে গিয়ে 15, 30 এর অর্ধেক, ঠিক আছে। এই যে 30 মিটার আমাদের চেইনেজ আছে, এই জন্য আমরা কি করতেছি, প্রত্যেকটা থেকে 0.3 করে বাদ দিচ্ছি। আর এখানে আমরা হচ্ছে কত করতেছি, 0.3 এর অর্ধেক মানে 0.15 করে বাদ দিচ্ছি, মানে অ্যাড করতেছি আর কি, কারণ এইটার সাথে সাথে আমার রিডিউস লেভেলটাও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে অফসেট গুলা তো আমি পেয়ে গেলাম সবগুলার। তাহলে এইখান থেকে আমি রিডিউস লেভেল থেকে যদি অফসেট বাদ দেই, তাহলে সবগুলোর জন্য আমি কি পেয়ে যাবো, রিডিউস লেভেল অন দা কার্ভ কত সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এভাবে করে কি করতে পারবো, আমরা এভাবে করে যে কোনো একটা ভার্টিক্যাল কার্ভের বা যে কোনো একটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং গ্রেডের কার্ভের মান কিন্তু বের করতে পারবো, ঠিক আছে, যদি আমাদের পার্সেন্ট গুলো দেওয়া থাকে, ঠিক আছে। এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই চ্যাপ্টার সবগুলো অঙ্কের ক্ষেত্রেই কিন্তু আমার অফসেট ডিসটেন্স একটা কাজ আছে। অফসেট ডিসটেন্সের সাথে এই মানগুলো কিভাবে চেঞ্জ হয় সেগুলো কিন্তু দেখানো আছে। আর এখানে সিমিলার এক্সাম্পল আছে, 8.8 আছে, 8.9, 8.10, 8.11, 8.12, এই সবগুলাই হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ যে অঙ্কগুলা করেছি সেগুলার মতো। আবার 8.14ও আছে, লাস্ট ওয়ান হচ্ছে আমি মাত্র যে অঙ্কটা করলাম সেটার মতো একদম সেম, শুধুমাত্র আমার এখানে মানগুলা চেঞ্জ করা আছে, ঠিক আছে। এখানে এই অঙ্কটা মনে হয় ওইটাই, কোনো চেঞ্জও নাই, মানও চেঞ্জ নেই এখানে। তো সবাই বাসায় কিন্তু এগুলা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তাহলে আমাদের চ্যাপ্টার 8 কিন্তু শেষ।